কান টানলে মাথা চলে আসবে, সেই মাথা বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকল যোগ্য আমরা সে শিক্ষক হই আর শিক্ষাকর্মী হই, তাদের জীবন আমাদের নরকের মতো বানিয়ে দিয়েছে। যোগ্যরাও 10 নম্বর পাবে, অযোগ্যরাও 10 নম্বর পাবে, এটা হতে পারে না। রাজ্য সরকারের চিন্তা অযোগ্যদের জন্য এই কারণেই, কারণ অযোগ্যরা টাকা দিয়েছে, কেউ 10, কেউ 12, কেউ 15, কেউ 20 লাখও হয়তো দিয়েছে। চেষ্টা করছে কিভাবে অযোগ্যদের পরীক্ষায় আমাদের সাথে যোগ্যদের সাথে বসাতে পারে। যারা প্রমাণিত অযোগ্য তারা কিভাবে আমাদের সাথে পরীক্ষায় বসবে এবং তারাও যাতে বয়সের ছাড় পায় কিংবা নাম্বারের ছাড় পায়, তাদের এক্সট্রা 10 নাম্বার দেওয়া যায়, সেই ব্যবস্থা অযোগ্যদের জন্য করছে। এবং আজ অব্দি এই রাজ্য সরকার টাকাও কিন্তু এসএসসি থেকে বা বিকাশ ভবন থেকে টাকা ফেরত চাওয়া হয়নি, কোনো নোটিশ দেওয়া হয়নি। মমিতা দি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম গতকাল হাইকোর্টে এসএসসি এবং রাজ্য সরকার একেবারে তাদের স্পষ্ট করলো তারা চিহ্নিত অযোগ্যদের পাশে রয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, আমরা শুরু থেকেই যখন এই হাইকোর্টে আমাদেরকে বলেছিল পুরো প্যানেল ক্যান্সেল আগের বছর এপ্রিল মাসের 22 তারিখে, অর্থাৎ 2024-এর 22 এপ্রিল, তারপরে আমরা অনশন করেছি দীর্ঘদিনের এবং আমরা বারবার একই কথা বলেছি যে যোগ্য অযোগ্য চিহ্নিত করা হোক, তাদের লিস্ট দেওয়া হোক, সকলের ওএমআর দেওয়া হোক। যদিও আমি ক্লাস 9-10-এর টিচার, আমার ওএমআর আমার কাছে আছে, কিন্তু এমন অনেক আছে যাদের ওএমআর নেই, বা সেটা ওএমআর যদি তাদের কাছে থাকেও সেটা কিন্তু একদম অ্যাভেলেবেল না কোনো পোর্টালে যে কেউ দেখতে পারবে। তাই সেই স্বচ্ছতার দরকার ছিল। এবং বারবার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবাই বলার পরেও যখন আমাদের এই এসএসসি থেকে কোনোভাবেই সেই আমাদের ওএমআর গুলো পাবলিশ করেনি, কারা যোগ্য কারা অযোগ্য বের করেনি, তারা বলছে যে হ্যাঁ কিছু অযোগ্য আছে, কিন্তু সেই অযোগ্য লিস্ট তারা কিন্তু আজও পাবলিশ করলো না। কি জন্য? আমার প্রশ্ন এখানেই যে তার মানে নিশ্চয়ই তাদেরকে কোনো না কোনো ভাবে বাঁচানো হবে। আর আমরা আরো একটা জিনিস কালকে দেখলাম যে আমাদের এই হাইকোর্টে আবার যখন কেস হয়েছে নতুন পরীক্ষা হওয়া নিয়ে, তো সেখানেও কিন্তু আমাদের যারা এই রাজ্যের থেকে, রাজ্য সরকারের যারা আইনজীবী ছিলেন, যিনি বা যারা ছিলেন, তারা কিন্তু বারবার সেই অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন এবং কি করে তারা পরীক্ষা দিতে পারে বা তাদেরকে কি করে 10 নাম্বার অযোগ্য হওয়ার পরেও দেওয়া যায় সেইটা সাপেক্ষে উল্টো পাল্টা যুক্তি দিয়ে গেছেন। এবং আমি আরো একটা জিনিস অবাক হলাম যে তারা জাজদেরকে পর্যন্ত কোশ্চেন করছে যে আপনাদের যদি মধ্যে কোনো জাজ যদি অযোগ্য হয়, তাহলে সেই জাজ যতদিন ছিল সে যদি যে ভার্ডিক্ট দিয়ে গেছে, যে রায় দিয়ে গেছে, সেগুলো কি সব ক্যান্সেল হয়ে যাবে? তাহলে যে দুটো জিনিসের মধ্যে কোনো মিল নেই, তুলনা হয় না, সে দুটো জিনিসের তুলনা করেছেন। উনি বলতে পারতেন যে তাহলে এতদিন, ওনার কথারই যদি আমি তুলি তাহলে তার সাথে যুক্তি যেটা হয় যে এতদিন অযোগ্যরা যেসব পরীক্ষা নিয়েছে, খাতা দেখেছে, তাহলে সেই সব পরীক্ষা নেওয়া, নাম্বার দেওয়া, খাতা দেখা, এগুলো সবই কি তাহলে ক্যান্সেল হয়ে যাবে? না, সেটা হয়তো হবে না। কিন্তু তাই বলে তারা আবার পুনরায় 10 নাম্বার পাবে, যোগ্যরাও 10 নাম্বার পাবে, অযোগ্যরাও 10 নাম্বার পাবে, এটা হতে পারে না। এবং সব থেকে বড় কথা, তাদের তো আমাদের সাথে পরীক্ষা দেওয়ারই কথা না। আমরা যারা যোগ্য তারা বারবার বলেছি যে প্রথমত আমাদের পরীক্ষা দেওয়া অবধি আসারই কথা না, একটা ফ্রেশ বলেছিল সিলেকশন করতে, আমাদের অলরেডি পরীক্ষা দেওয়া আছে, সেই পরীক্ষার ওএমআর গুলো পাবলিশ করা হোক। আসল যাদের র্যাঙ্কিং রয়েছে আগে, তাদেরকে নিয়ে তাদের পুনরায় ইন্টারভিউ নেওয়া হোক, নিয়ে তাদেরকে রিক্রুট করা হোক পুনরায় বা পুনর্বহাল করা হোক। সেইটা না করে এই রাজ্য সরকার আবার পরীক্ষা পদ্ধতিতে যাচ্ছে এবং পুনরায় তারা অযোগ্যদের কিভাবে তাদের চাকরি ফিরিয়ে দেবে সেই চেষ্টা করছে। কারণ হচ্ছে রাজ্য সরকারের চিন্তা অযোগ্যদের জন্য এই কারণেই, কারণ অযোগ্যরা টাকা দিয়েছে, কেউ 10, কেউ 12, কেউ 15, কেউ 20 লাখও হয়তো দিয়েছে। এবং আজকে যদি তাদের চাকরি চলে যায়, তারা কিন্তু যাদের কাছে টাকা দিয়েছে সেই সব তৃণমূলের ছোট বড় নেতাদেরকে ছাড়বে না, তাদেরকে ধরে ধরে মারবে, তাদেরকে গাছের সাথে পিটিয়ে মারবে, তাদেরকে পুড়িয়ে মারবে, তাদের বাড়ি ভাঙচুর করবে, যেটা আমরা অনেক জায়গায় ঘটনা টুকটাক ঘটতে দেখেছি। সেটা যাতে বৃহৎ আকার না নেয়, আজকে কিন্তু তার জন্যেই এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দলের লোকদের এবং নিজে বাঁচার জন্যে ওদের ব্যবস্থা আগে করতে ব্যস্ত। আপনি নিজে ভেবে দেখুন,
যে তৃণমূলকে টাকা দিয়েছে চাকরি পেতে আর যারা তৃণমূলকে টাকা দেয়নি চাকরি পেতে আমাদের মতো লোকেরা, তাদের মধ্যে তফাৎ কি? একজন টাকা দিয়ে চাকরি পাচ্ছে, একজন নিজের যোগ্যতায়। তাহলে যে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, টাকা দেয়নি, তাদের প্রতি তৃণমূলের কারোর তাই কোনো দায়বদ্ধতাও নেই। দায়বদ্ধতা শুধু তাদের প্রতি যারা টাকা দিয়েছে। তাই তাদের চাকরি আগে বাঁচাতে হবে, কারণ তারা তো কিছু দিয়েছে, আমরা তো কিছু এদেরকে দিইনি। তাই আমাদেরকে বাঁচানোর দায় কোনোদিনও নেয়নি। আজ 9 বছর হয়ে গেল আমাদের, 2016 থেকে 2025, আমাদের জীবনের 9টা বছর চলে গেছে, অথচ আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা কখনো না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে কোথাও রাজ্য সরকারের থেকে যে উকিল দাঁড়িয়েছে অর্থাৎ রাজ্য সরকার দেখায়নি। উকিল তো আর রাজ্য সরকারের বাইরে গিয়ে কথা বলছে না, তাদের উকিল তাদের যেরকম ইনস্ট্রাকশন থাকছে সেভাবেই কথা বলছে। দিদি আমরা দেখলাম এসএসসি যিনি আইনজীবী তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন এটা বলা ছিল, কিন্তু তারা যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না এমন কোনো নির্দেশই দেয়নি সুপ্রিম কোর্ট। কিরকম ভাবে মিথ্যে কথা বলতে এরা পারে? বা আমরা বলি না যে কোনো জায়গায় যদি আইনের একটা শব্দের বা একটা সেন্টেন্সের জায়গায় মানে সুযোগ নিতে পারে, আইনের ফাঁক যাকে বলি, তার মানে এরা আইনের ফাঁক খোঁজার চেষ্টা করছে কিভাবে অযোগ্যদের পরীক্ষায় আমাদের সাথে যোগ্যদের সাথে বসাতে পারে। যারা প্রমাণিত অযোগ্য তারা কিভাবে আমাদের সাথে পরীক্ষায় বসবে এবং তারাও যাতে বয়সের ছাড় পায় কিংবা নাম্বারের ছাড় পায়, তাদের এক্সট্রা 10 নাম্বার দেওয়া যায়, সেই ব্যবস্থা অযোগ্যদের জন্য করছে, যেটা কখনোই সুপ্রিম কোর্ট বলতে পারে না। আজকে সুপ্রিম কোর্ট দেশের সবথেকে বড় আদালত, তারা কখনো এই অন্যায় করতে পারে না। যদি সেটাই হতো তাহলে তো সুপ্রিম কোর্ট কখনো এই প্যানেলটাই বাতিল করতো না, তাহলে টাকা ফেরত, হ্যাঁ টাকা ফেরতের কথা অযোগ্যদের বলতো না। এবং আজ অব্দি এই রাজ্য সরকার টাকাও কিন্তু এসএসসি থেকে বা বিকাশ ভবন থেকে টাকা ফেরত চাওয়া হয়নি, কোনো নোটিশ দেওয়া হয়নি। তার কারণ একটাই, আজকে যদি তারা এত বছর চাকরির পরে যে টাকা তাদের হয়েছে সেটা সুদসহ ফেরত দেয়, 30, 35, 40 যত টাকাই হোক না কেন, সেই টাকা ফেরত দিতে গেলে তারা তো আগে ওই টিএমসি যেসব নেতাদের হাতে টাকা দিয়েছিল 12 লাখ, 15 লাখ, 20 লাখ, তাদেরকে দিয়ে গিয়ে বলবে যে আমরা যে টাকা দিয়ে চাকরি পেয়েছি সেই টাকা আমাদের আগে ফেরত দাও সুদসহ, তারপরে আমরা চাকরির টাকা ফেরত দেব। তো সেই কারণে আজকে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে না, কারণ তাদের কাছে টাকা চাওয়া হলে পরেই তারা টিএমসি নেতাদের গিয়ে ধরবে, তাদের কাছ থেকে টাকা ফেরত চাইবে। দিদি আমরা দেখলাম এসএসসির আইনজীবী আরেকটি মন্তব্য করেছেন যে তদন্ত তো শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে, কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে? কিন্তু তাহলে এদেরই তো চাকরি গেল দুর্নীতির জন্য, এদের জন্যই তো প্যানেল বাতিল হলো। মানে গাজোয়ারি বলে না, গাজোয়ারি, এই কথাটা পুরো গাজোয়ারি কথা। তার কারণ হচ্ছে প্রমাণিত হয়েছে চিহ্নিত অযোগ্য আছে, একটা বড় সংখ্যা চিহ্নিত অযোগ্য আছে বলেই কিন্তু আজকে এই প্যানেল ক্যান্সেল হয়েছে, যে এত সংখ্যায় এখানে অযোগ্য রয়েছে। তাই জন্য যারা কিন্তু নট ফাউন্ড টু বি টেন্টেড আজকে তারা স্কুলে যাচ্ছে, কিন্তু যারা অলরেডি টেন্টেড অর্থাৎ অযোগ্য প্রমাণিত হয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারছে না। এবং তাদেরকে, সেই সব টিচারদেরকে, অযোগ্য শিক্ষকদেরকে যাতে এই সিস্টেম থেকে বের করা যায় তার জন্য যথাসাধ্য চেষ্টা আমাদের সুপ্রিম কোর্ট করেছে। তাদেরকে পারমিশন দেয়নি ডিসেম্বর অব্দি স্কুল যেতে, তাদের নামের লিস্ট বের করতে বলেছে, কিন্তু আজ অব্দি তাদের নামের লিস্ট পাবলিশ করা হয়নি, যাতে তাদেরকে এই নট ফাউন্ড টু বি টেন্টেডদের সাথে মিলিয়ে দেওয়া যায়, গুলিয়ে দেওয়া যায়। আমরা কখনোই কনফার্ম হতে পারছি না যে এই যত আজ অব্দি 8-10 হাজার যা বেরিয়েছে অযোগ্য, যারা একদম কনফার্ম অযোগ্য কোনো না কোনো ভাবে, সেই সংখ্যাটাকে বা সেই সংখ্যা নয়, আমরা স্পেসিফিক্যালি নাম চাই যে তারা কারা। তাদেরকে সেই নাম, তাদের নামের লিস্ট আজও বের করছে না রাজ্য সরকার, এসএসসি, কারণ তাদের আমাদের সাথে গুলিয়ে দেওয়া হবে। শুধু তাই না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখে প্রেস কনফারেন্স করে বলেছেন যে যারা অযোগ্য তাদের 4-5টা ডিপার্টমেন্ট আমি বলে দেব, সেখানে তাদের জন্য আলাদা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হবে। তাহলে আপনি ভাবুন, আরো বিভিন্ন ডিপার্টমেন্টে এই অযোগ্যদের নেওয়া হবে, নিয়েও আরো যারা থাকবে তাদেরকে আবার সেই এসএসসির মধ্যে দিয়ে ঢোকানো হবে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কি কারণে এই অযোগ্যদের জন্য এত দায়বদ্ধতা, কেন 4-5টা ডিপার্টমেন্ট উনি বলে দিচ্ছেন যেখানে অযোগ্যদের রিক্রুট করা হবে?
তার মানে সেই একই দাঁড়াচ্ছে যে অযোগ্যরা টাকা দিয়েছে চাকরি পেতে এই তৃণমূল সরকারকেই, তাই সেই কারণেই তাদেরকে বাঁচানোর দায় ওই তৃণমূল সরকারেরই। তাই তৃণমূল সরকারের সুপ্রিমো তাদের জন্য দায়বদ্ধ, আমাদের জন্য নয়। এবং আজকে যেভাবে এই ঘটনাগুলো ঘটছে এবং এইভাবে যদি আমরা চাকরির পরীক্ষা দিয়ে আবার চাকরি পাইও, প্রথম কথা আমাদের আর চাকরির পরীক্ষা দেওয়ারই কথা না। আবার পুনরায় বড়জোর কি করা উচিত ছিল, একদম পুরো 22 লাখের ওএমআর পাবলিশ করে আবার পুনরায় যারা যোগ্য রিটেনে তাদের ইন্টারভিউ নিয়ে রিক্রুট করা উচিত ছিল। আচ্ছা, সেটা যখন করছে না, যদি এর পরেও পরীক্ষা হলে যারা আবার চাকরি পাবে তাদেরও যে সেই চাকরি সারা জীবন থাকবে এর কোনো গ্যারেন্টি নেই। হয়তো আজ থেকে 2 বছর 5 বছর পরে আবার পুনরায় বলবে বসতে হবে পরীক্ষায়। দিদি একেবারে যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আপনাদের একেবারে প্যানেল 2016 সালের প্যানেল বাতিল হয়ে গেল, তারপরে যেভাবে রাজ্য সরকার নতুন নিয়োগ সংক্রান্ত যেভাবে মামলাতে গিয়ে বলছে যে আমরা মানে একেবারে চিহ্নিত অযোগ্যদের পাশে রয়েছি, তারপরেও কি মনে হয় রাজ্য সরকার সচেষ্ট আপনাদের আবার পুনর্বহাল চাকরিতে থাকার মানে পাঠানোর জন্য? রাজ্য সরকার যোগ্যদের জন্য বিন্দু মাত্র ওয়ারিড মানে চিন্তিত নয়, বিন্দু মাত্র না। ওনাদের কোনো দায়বদ্ধতা আমাদের প্রতি নেই। আমরা পয়সা দিয়ে চাকরি পাইনি, আমরা ওনাদের টাকা দিইনি, ঠিক আছে? আমাদের চাকরি গেলে আমরা আন্দোলন করব, অনশন করব, নিজেরা মরে যাব হয়তো, কিন্তু আমরা তো গিয়ে ওদের এক একজন নেতাকে ধরে ধরে পেটাতে পারবো না যে আমি টাকা দিয়েছি, আমার টাকা তোমরা ফেরত দিচ্ছ না কেন বলে পেটাতে পারবো না, কারণ আমরা টাকা দিইনি, আমরা টাকা না দিয়ে চাকরি পেয়েছি। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো ওদের গিয়ে মারবে, বাড়ি পোড়াবে, এবং ওই কান যখন টানবে না তখন আসল কোথায় গেছে এই টাকার হিস্সা, 4 আনা কার কাছে থেকেছে আর 12 আনা কোন সুপ্রিমোর কাছে গেছে সেটাও তো বেরিয়ে যাবে। কান টানলে মাথা চলে আসবে, সেই মাথা বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকল যোগ্য আমরা সেই শিক্ষক হই আর শিক্ষাকর্মী হই, তাদের জীবন আমাদের নরকের মতো বানিয়ে দিয়েছে। একেবারে দিদি, একেবারে আমরা দেখলাম হাইকোর্ট একেবারে যিনি বিচারপতি হাইকোর্টে ছিলেন তিনি একেবারে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা অংশ নিতে পারবেন না, তাদেরকে ছাড়াই পুরো বিষয়টা সংগঠিত করতে হবে। একদমই তাই। কেন চিহ্নিত অযোগ্যরা আমাদের সাথে পরীক্ষা দেবে? তারা যখন অযোগ্য প্রমাণিত হলো, এবং শুধু তাই না, যারা র্যাঙ্ক জাম্প করেছিল তারাও পর্যন্ত সুপ্রিম কোর্টে গেছিল এই মাঝে, গিয়ে তারা বলেছিল আমরা তো আর অন্য কোনো বড় অপরাধ করিনি, আমরা সারা খাতা তো দিয়ে আসিনি, আমরা শুধু র্যাঙ্ক জাম্প করেছি, একটু র্যাঙ্ক জাম্প করে 2 পা এগিয়ে গেছি, গিয়ে চাকরিটা ধরে নিয়েছি খপ করে। তা এটা তো বড় অপরাধ না, আমাদের অন্তত পারমিশন দিন চাকরি করার। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেই র্যাঙ্ক জাম্পদেরকেও পারমিশন দেয়নি, বলেছে তুমি যখন চিটিং করেছো, সে তুমি যেভাবেই চিটিং করো, যতখানি করো, চিটিং তুমি চিটিং এর, আমি 1 ডিগ্রি চিটিং করেছি আর ও 10 ডিগ্রি চিটিং করেছে, আমি 1 ডিগ্রি করেছি বলে আমার দোষ কম, আমাকে সুযোগ দেওয়া হোক, সেই সুযোগ সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যারা যেরকম ভাবেই চিটিং করেছে এবং অযোগ্য হয়েও চাকরি পেয়েছে তাদের কেউ বসতে পারবে না পরীক্ষায়, তাই র্যাঙ্ক জাম্পরাও পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে না। আর উনি সেখানে ব্যবস্থা করছেন যে সব রকম যারা চিটিং করেছে, যারা সাদা খাতা দিয়েছে, এমনকি যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, যাদের কাছে এসএসসি ভবনের রেকমেন্ডেশন লেটার নেই, সোজা বিকাশ ভবন থেকে গিয়ে একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যারা স্কুলে গিয়ে জয়েন করেছে, বলিহারি সেই স্কুলগুলোকেও, যে যারা একটা টিচার হোক বা শিক্ষাকর্মী হোক তাকে যখন নিজের স্কুলে অ্যাপয়েন্টমেন্ট করাচ্ছে তখন তার অ্যাডমিট দেখলো না, তার রেকমেন্ডেশন লেটার দেখলো না এসএসসি ভবনের, সোজা অ্যাপয়েন্টমেন্ট লেটার বিকাশ ভবনের নিয়ে তাকে জয়েন করিয়ে নিল। এটাও বলিহারি কথা যে কি করে এগুলো হতে পারে। এইটা বোধহয় এই রাজ্যেই সম্ভব, এত দুর্নীতি আর কোথাও পৃথিবীর সম্ভব না। তাহলে দিদি আপনাদের এই ভবিষ্যৎটা কি মনে হচ্ছে, কি রাজ্য সরকার আদৌ কি সচেষ্ট? এই রাজ্যে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই মাননীয় মুখ্যমন্ত্রীত্বে নেতৃত্বে আমাদের এই রাজ্য রসাতলে যাচ্ছে, আমাদের জীবন রসাতলে চলে গেছে। শিক্ষক সমাজকে উনি একদম রাস্তায় নামিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে রাস্তায় শুইয়ে বসিয়ে রেখে দিয়েছেন, রাস্তায় তাদেরকে আজকে অনশন করতে হচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, কারোর গর্ভপাত হয়ে যাচ্ছে, কারোর হার্ট অ্যাটাক, হার্ট ফেল হয়ে যাচ্ছে, কারোর বাড়িতে বাবা মা মরে যাচ্ছে টেনশনে, কারোর সংসার ভেঙে যাচ্ছে, কারোর বাচ্চার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে, টিউশন ফিস দেওয়া বন্ধ হয়ে গেছে, শিক্ষাকর্মীদের অলরেডি তাদের বাড়িতে রেশন আসা, মাসের খাবার আসা বন্ধ হয়ে গেছে।
এই ব্যবস্থা উনি করে দিয়েছেন। সবার সংসার ভেঙেছেন, সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন উনি। সবাইকে যে মানসিক যন্ত্রণা ওনার জন্য আজকে আমরা পাচ্ছি, তার জন্য ভগবানও ওনাকে ক্ষমা করবে না কখনো।